ক্লাসটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে আসলো এন্ড অফ উইন্টার সিজন এবং এই টেক্সট বুক অ্যাপের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরির কয়েক হাজার মক টেস্ট কিন্তু পরীক্ষা দিতে পারছো এবং এই মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমাদেরকে যে কোনো একটা পাস প্রো নিতে হবে। ইয়ারলি যদি টেক্সট বুক পাস প্রো নাও, যেটা 499 টাকা দাম, কিন্তু বর্তমানে তোমরা যদি নাও এই ডেটের মধ্যে 26 থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে, তাহলে 263 টাকায় সারা বছরের এই পাসটা পেয়ে যাচ্ছ। এবং টেক্সট বুক পাস প্রো যদি নাও 699 টাকা যেটা দাম, সেটা কিন্তু বর্তমানে 311 টাকা পাচ্ছে এবং এই দুটো দামের ওপরই কিন্তু আরও 12% ছাড় পেয়ে যাচ্ছ যদি ইউজ কুপন কোড, যেখানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা, তোমরা সেখানে যদি ক্লিক করো জিকে ম্যানিয়া, তাহলে কিন্তু তোমরা আরও 12% এই যে প্রাইসের ওপর ছাড় পেয়ে যাচ্ছ। এবং কোনো রকম দরকার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জেনে নিতে পারো। এবং বলছে 1 নম্বর কি বলছে, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরগুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? আশা করি উত্তরটা তোমরা দিয়ে ফেলেছো। উত্তরটা হবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয়। ঠিক আছে, আমরা একটুখানি জাস্ট ব্যাখ্যা দেখে নেব। দেখো, বাংলা গদ্যের নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশিষ্ট ভূমিকা পালন করেন, এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো বেতাল পঞ্চবিংশতি। এই যে এটাও কিন্তু মনে রাখবে যে বেতাল পঞ্চবিংশতি কার রচনা, ঠিক আছে, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় দিতে পারে। এখানে একটু জেনে রাখো, দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। উইলিয়াম কেরিকে ছিলেন বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক, উইলিয়াম কেরি, ঠিক আছে। এবং বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। এখানে কিন্তু প্রত্যেক কটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রশ্ন হিসেবে আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে নেব 2 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? কলহেন, অশ্বঘোষ, হর্ষবর্ধন না রবিকীর্তি? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ, কলহন। দেখো, এই কলহন কিন্তু ইনি একজন কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন। ইনি কিন্তু এই রাজতরঙ্গিনী গ্রন্থটা লিখেছেন এবং এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই প্রশ্নটাও কিন্তু আসে যে রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন জায়গার ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, সেটা হচ্ছে কাশ্মীর, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ডেকান ট্র্যাপ কথাটার অর্থ কী? দাক্ষিণাত্যের সিঁড়ি, ঋতু বরফ, ঢাকা অঞ্চল না বহুদ্বীপের দেশ? উত্তরটা কী হবে? অপশন এ, দাক্ষিণাত্যের সিঁড়ি। ডেকান ট্র্যাপ হচ্ছে কথার অর্থ হচ্ছে দাক্ষিণাত্যের সিঁড়ি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো, যে সিঁড়ির মতো কিন্তু পুরো যে পাহাড়গুলো রয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। নেক্সট 4 নম্বর দেখে নেব যে ক্যালামাইন কোন মৌলের আকরিক? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম না জিঙ্ক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন ডি, জিঙ্ক বা জেডেন। অনেক সময় এরম থাকতে পারে জেডেন, তো এটা হচ্ছে ক্যালামাইন মৌলের আকরিক, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এটা কিন্তু বহু পরীক্ষা এসছে এই প্রশ্নটা। পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম না দার্জিলিং? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন সি, বীরভূম জেলায় কিন্তু দুবরাজপুরে এই মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি না টেনিস? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন বি, ফুটবল খেলার সঙ্গে কিন্তু ডুরান্ড কাপ যুক্ত এবং ভারতবর্ষের সবথেকে ওল্ডেস্ট বা প্রাচীনতম লিগ কিন্তু এই ডুরান্ড কাপকে বলা হয়, ঠিক আছে। এটা 1888 সালে হয়েছিল। নেক্সট, আপেলের রাজ্য কোন কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার না পশ্চিমবঙ্গ? উত্তরটা কী হবে? অপশন বি, হিমাচল প্রদেশকে কিন্তু আপেলের রাজ্য বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে আপেল উৎপন্ন হয়, ঠিক আছে। হিমাচল প্রদেশ ছাড়াও কিন্তু কাশ্মীরেও কিন্তু আপেল পাওয়া যায়, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, ওয়াইড ওয়েব এর আবিষ্কারক কে? জোহান্স কেপলার, জর্জ স্টিফেনসন, রবার্ট ওপেনহেইমার না টিম বার্নার্স? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন ডি, টিম বার্নার্স হচ্ছে ওয়াইড ওয়েবের কিন্তু আবিষ্কারক। এখান থেকে আরেকটা যেটা প্রশ্ন দেয় যে WWWর ফুল ফর্ম কী? এইটাই কিন্তু WWWর ফুল ফর্ম, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, এবং যার আবিষ্কারক কি? টিম বার্নার্স। নেক্সট হচ্ছে নৌকাডুবি পুস্তকটির কে রচনা করেছিলেন? কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না মুন্সি প্রেমচাঁদ? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ, নৌকাডুবি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট 10 নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন, যে দেহের শ্বেত রক্তকণিকা রয়েছে তার কাজ কি? অক্সিজেন পরিবহন করা, দেহকে রোগ থেকে রক্ষা করা, লোহিত রক্তকণিকা তৈরি করা না রক্ত জমাট বাঁধতে সাহায্য করা? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন বি, দেহকে কিন্তু বিভিন্ন রোগ থেকে রক্ষা করে আমাদের এই শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, যে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কবে পালন করা হয়?
21শে এপ্রিল, 22শে এপ্রিল, 23শে এপ্রিল না 24শে এপ্রিল? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন সি, 23শে এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড বুক যে বিশ্ব বই এবং কপিরাইট দিবস কিন্তু পালন করা হয়। এটা ইউনেস্কো থেকে পালন করা হচ্ছে। 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাংস্টেন, সীসা, তামা না এগুলোর কোনোটিই নয়? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ, টাংস্টেনকে কিন্তু উলফ্রাম বলা হয়। এটা কিন্তু ডাইরেক্ট পুরো মুখস্থ রাখো, না জানলে খাতায় লিখে রাখো। 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন মহাসাগরকে হেরিং পন্ডও বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু একটু আনকমন টাইপের প্রশ্ন, আশা করি অনেকেই কিন্তু এটা জানে না। উত্তরটা জেনে নেবে। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর না আটলান্টিক মহাসাগর? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন ডি, আটলান্টিক মহাসাগরকে কিন্তু হ্যারিং পন্ডও বলা হয়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, যে গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, বিহার, হিমাচল প্রদেশ না ছত্তিশগড়? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন ডি, ছত্তিশগড়ে কিন্তু এই গ্যারেল বাঁধ অবস্থিত এবং এই গ্যারেল বাঁধ কিন্তু মহানদীতে তৈরি হয়েছে, মহানদী, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ, হিল্টন ইয়াং, অসবর্ন স্মিথ না কেউই নয়? এই প্রশ্নটা কিন্তু বহু পরীক্ষায় রিপিট হয়। 4টে অপশান দেখতে পাচ্ছ, উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন সি, অসবর্ন, স্যার অসবর্ন স্মিথ কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরকে? ইনি তো ব্রিটিশ ছিল, ঠিক আছে, তো ভারতীয় গভর্নর বললে কিন্তু অপশন এ হবে, সিডি দেশমুখ, ঠিক আছে। তো এখান থেকে দুটো প্রশ্ন, যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরকে অসবর্ন স্মিথ, এবং যদি বলে প্রথম ভারতীয় গভর্নরকে সেটা হচ্ছে সিডি দেশমুখ, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নুন মাটি তৈল শোধনাগার কোথায় অবস্থিত? আসাম, অপশন বি হচ্ছে মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, অপশন ডি উড়িষ্যা? উত্তরটা কী হবে? অপশন এ, আসামে কিন্তু এই নুন মাটি তৈল শোধনাগার অবস্থিত। আসামে কিন্তু অনেকগুলো কিন্তু বেশ কয়েকটা তৈল শোধনাগার কিন্তু রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ, জীবন স্মৃতি কার আত্মজীবনী? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মান্না দে না বিমল মিত্র? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু জীবন স্মৃতি আত্মজীবনী। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের যে ভাইয়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং নিজের যে ছোটোবেলার ঘটনাও কিন্তু তুলে ধরেছেন। 18 নম্বর প্রশ্ন, যে বৌদ্ধ ধর্মে কয়টি ত্রিপিটক আছে? 2টি, 3টি, 4টি না 5টি? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন বি, 3খানা যে ত্রিপিটক আমরা জানি রয়েছে। কি কি? সূত্রপিটক, বিনয় পিটক আর বিনায়ক পিটক আর হচ্ছে অভিধর্ম পিটক, ঠিক আছে। 19 নম্বর দেখতে পাচ্ছ, পান্না হীরক খনি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব না মধ্যপ্রদেশ? এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিরে উত্তোলন হয় ভারতবর্ষে, তো এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন ডি, মধ্যপ্রদেশে কিন্তু এই পান্না হীরক খনি অবস্থিত, ঠিক আছে। পান্না কিন্তু একটা ন্যাশনাল পার্কও রয়েছে। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে ভারতরত্ন পুরস্কার প্রথম কে পান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবং আনকমনও। বিধানচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না সত্যজিৎ রায়? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন এ, বিধানচন্দ্র রায় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। পাড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান না উড়িষ্যা? 4টে অপশন রয়েছে, উত্তরটা হয়ে যাবে অপশন সি। দেখো, রাজস্থানের একটা হিল এরিয়া, আমাদের যেমন পশ্চিমবঙ্গের হিল এরিয়া দার্জিলিং, সেরকম রাজস্থানের যে হিল এরিয়া মাউন্ট আবু, সেই মাউন্ট আবুতে কিন্তু এই দিলওয়ারা টেম্পল কিন্তু অবস্থিত। এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে দিলওয়ারা টেম্পলের, এটা কিন্তু একটা জৈন মন্দির, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, যে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কোথায়? দেখো, প্রাচীন অলিম্পিক্স গেমস আমরা জানি এথেন্সে শুরু হয়েছিল, ঠিক আছে, গ্রিসে। তো সুতরাং এটা কত খ্রিস্টাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল সেটাই কিন্তু প্রশ্ন করা হয়েছে। 4টে অপশান, 776 খ্রিস্টপূর্বে, অপশান বি হচ্ছে 776 খ্রিস্টাব্দে, অপশান সি 700 খ্রিস্টপূর্বে, অপশান ডি 400 খ্রিস্টাব্দে। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান এ, 776 খ্রিস্টপূর্বে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে কিন্তু এটা কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছি যে মিড ডে মিল, যে মিড ডে মিল স্কুলে যে মিড ডে মিল শুরু হয়েছিল সেটা প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গ, গুজরাট, হিমাচল প্রদেশ না তামিলনাড়ু? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান ডি, তামিলনাড়ুতে কিন্তু এই মিড ডে মিল স্কিম প্রথম শুরু হয়েছিল, যেখানে কিন্তু প্রাথমিক স্কুলে যে বাচ্চাদেরকে পুষ্টিজনিত কারণে বিভিন্ন যে খাদ্য প্রদান করা হয়, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের মিসাইল ম্যান
নামে কে পরিচিত ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অরুণাভ ঘোষ, জাকির হোসেন, আব্দুল কালাম না হুমায়ুন কবির? উত্তরটা কী হবে? উত্তরটা আমরা সকলে জানি, অপশান সি। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার আব্দুল কালাম কিন্তু মিসাইল ম্যান নামে পরিচিত। তার কারণ তিনি কিন্তু ভারতবর্ষের যে বিভিন্ন যে মিসাইল রয়েছে, ব্যালিস্টিক মিসাইল এর জন্য কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও যে আমাদের যে পারমাণবিক যে টেস্ট হয়েছিল সেখানেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে যে কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক না জালালউদ্দিন খিলজি? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ। মোহাম্মদ বিন তুগলক কিন্তু এই তামার মুদ্রার প্রচলন করেছিলেন এবং এই মোহাম্মদ বিন তুগলককে কী বলা হতো? পাগলা রাজা বলা হতো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, যে সাঁচির স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল, গোয়া, নেপাল না মুম্বাই? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ, ভোপাল। দেখো, এটা কিন্তু অনেক রকমভাবে প্রশ্ন আছে যে সাঁচির স্তূপটা কোথায় অবস্থিত। যদি রাজ্য বিশেষে দেয় তাহলে হবে মধ্যপ্রদেশ, বা যাকে আমরা এমপি বলি, ঠিক আছে। এখানে কিন্তু অপশন ওয়াইজ ভোপাল হলো, কিন্তু এটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের কিন্তু রায়সেনা ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটা ভোপাল থেকে কিছুটা দূরে অবস্থিত, ঠিক আছে। এখানে অপশন ওয়াইজ কিন্তু ভোপাল হলো, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, রবি শস্য কোন সময়ে বপন করা হয়? দেখো, এরম টাইপের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সিডিতে আগেরবার এসেছিল। তো এরম টাইপের প্রশ্ন কিন্তু যে গ্রুপ সিডি পরীক্ষা, যে কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কোন সময় বপন করা হয় অর্থাৎ বনন করা হয়? তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই, আগস্ট না অক্টোবর, নভেম্বর? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন ডি, অক্টোবর, নভেম্বর, যখন শীতকালের যে সময়টা সেই সময় কিন্তু রবি শস্য বপন করা হয়। দেখো, এখান থেকে আমরা কিছু জিনিস জেনে নেব যেখান থেকে প্রশ্ন আসে। তো এই জিনিসটা আমরা জেনে নিলে কিন্তু আর কোনো রকম প্রশ্ন আটকাবে না। দেখো, তুলনাটা খারিফ শস্য, রবি শস্য। দেখো, খারিফ শস্য কিন্তু মোটামুটি বর্ষার শুরুতে বপন করা হয় এবং এটা বর্ষাকালে বলা হয়, এর জন্য মনসুন যে ক্রপও বলা হয়, যেটা আগেরবার প্রশ্ন এসেছিল। এবং রবি শস্যকে বলা হয় কি, যা বর্ষার শেষে অর্থাৎ শীতের মৌসুমে কিন্তু এই রবি শস্য বপন করা হয়। আর খারিফ শস্যের যে প্রধান ফসলগুলো হচ্ছে সেটা হচ্ছে ধান, ভুট্টা, তুলা, চীনাবাদাম, জোয়ার, বাজরা ইত্যাদি। আর রবি শস্য হচ্ছে গম, মটর, ছোলা, তেলবীজ, বার্লি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্ন পয়েন্টটা লাগবে না এখানে। এই পয়েন্টটা দেখো যে এইটা বপন করা হয় কবে? খারিফ শস্য বপন করা হচ্ছে জুন জুলাই মাসে, অর্থাৎ কি বর্ষার বলেছে বর্ষার সময় শুরু হয়, অর্থাৎ জুন জুলাই মাসে আমাদের কি বর্ষা শুরু হয়, তখন বপন করা হয়, ঠিক আছে। ঠিক সেরকমভাবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রবি শস্য যে অক্টোবর, নভেম্বর মাসে কিন্তু বপন করা হয়, যেটা আমাদের উত্তর হলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে প্রশ্ন 9 নম্বর, ঠিক আছে, যে সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিউশন, ফিশন, বিকিরণ না বিস্ফোরণ? এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিট হয়, ঠিক আছে। উত্তরটা কী হবে? অপশন এ, ফিউশন। এই পদ্ধতিতে কিন্তু সূর্য শক্তি অর্জন করে, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা গেট, কন্যাকুমারী না কচ্ছের রণ? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান সি, কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু। দেখো, এইটা নিয়ে কিন্তু একটু যে অনেকে এটা অ্যান্সার করবে যে ইন্দিরা পয়েন্ট। এটা নিয়ে বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসলে এটা নিয়ে কিন্তু বিভিন্ন যে কনফিউশন তৈরি হয়, এই কনফিউশনটা দাদা দেখো দূর করে দিচ্ছি। দেখো, ভারতবর্ষের মূল ভূখণ্ড কী, অর্থাৎ এই যে ভারতবর্ষ দেখতে পাচ্ছ যে একদম জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত, আবার এদিকে হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত, অর্থাৎ এইটা কিন্তু ভারতের মূল ভূখণ্ড, ঠিক আছে। এছাড়াও কিন্তু ভারতবর্ষে দুটো দ্বীপ রয়েছে, এটা কি, সেটা হচ্ছে এই লাক্ষাদ্বীপ, আর এদিকে হচ্ছে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড। এটা কিন্তু ভারতের মূল ভূখণ্ডে না, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি বেসিসে। কারণ এখান থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে এখানে যেতে হলে হয় এরোপ্লেন বা জাহাজের থ্রুতে যেতে হবে, ঠিক আছে। তো যখন বলবে যে ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু কি, তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে কি আছে, কন্যাকুমারী, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডে, ঠিক আছে। কিন্তু যখন বলবে যে ভারতের যে পুরো ভারতবর্ষের দক্ষিণতম পয়েন্ট কোনটা, যদি মূল ভূখণ্ড কথাটা উচ্চারণ না করে তাহলে কিন্তু এই ইন্দিরা পয়েন্ট কথাটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু কেটে দিয়ে এই যে দেখতে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে কোথায় অবস্থিত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। নেক্সট 11 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে এটা কবে পালন করা হয়? 21শে এপ্রিল, 22শে এপ্রিল, 23শে এপ্রিল না 24শে এপ্রিল? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান ডি, 24শে এপ্রিল কিন্তু আমাদের ভারতবর্ষের যে পঞ্চায়েত ব্যবস্থা যে চালু করা হয়েছিল, এবং সেই দিনটা স্মরণ করে রাখার জন্য কিন্তু এই 24শে এপ্রিল পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, যে কালো সীসা কাকে বলা হয়? গ্রাফাইট, কোক,
কার্বন না ভূষাকালি? উত্তরটা কী হবে? উত্তর আমরা সকলে জানি গ্রাফাইটকে বলা হয় কালো সীসা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, ইরানি ট্রফি যে খেলা, এটা কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো কোন ট্রফি কী খেলার সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে, স্ট্র্যাটেজিকের পার্ট। তো এরও ক্লাস আমরা করিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। তো কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো ফুটবল, টেবিল টেনিস, ক্রিকেট, হকি। উত্তরটা কী আছে? উত্তরটা হবে অপশন সি, ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু এই ইরানি ট্রফি যুক্ত। 15 নম্বর প্রশ্ন, দেখো কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত, এবং বিখ্যাত খেলোয়াড়দের নামই কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, পরীক্ষায়। তো অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা তোমাদেরকে বলা হয়েছে খোখো, দাবা, শুটিং না টেবিল টেনিস? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন সি, শুটিংয়ের সঙ্গে কিন্তু অভিনব বিন্দ্রা যুক্ত। 16 নম্বর প্রশ্ন দেখে নেবো যে শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? কোন প্রাচীন যে শাসক? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, শশাঙ্ক না এদের মধ্যে কেউ নয়? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন বি, হর্ষবর্ধনের নাম ছিল কিন্তু শিলাদিত্য, ঠিক আছে। আচ্ছা 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সিমলিপাল অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট না উড়িষ্যা? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন ডি, উড়িষ্যায় কিন্তু এই সিমলিপাল অভয়ারণ্য অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি, ঘানা, পেরু না নাইজেরিয়া? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ, ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর কিন্তু ক্ষুদ্রতম দেশ। এর যে আয়তন মাত্র 0.49 কিন্তু বর্গ কিলোমিটার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? এটা ভারতীয় সংবিধানের একটা প্রশ্ন। কী হবে অপশন? চারটে আছে, 12, 14, 10 না 17 বছর? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন বি। তোমরা জানো 6 থেকে 14 বছরের মধ্যে কিন্তু কারখানায় শিশু শ্রমিক যে ভারতবর্ষে আইনত নিষিদ্ধ, ঠিক আছে। তো এটা অপশন বি হলো। 20 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, করোনা ভাইরাস প্রথম কোন রাজ্যে পাওয়া যায়? পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালা না মধ্যপ্রদেশ? উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন সি, কেরালাতে। দেখো প্রথম কিন্তু করোনা ভাইরাসের সন্ধান ভারতবর্ষের কিন্তু কেরালাতে পাওয়া গিয়েছিল, এবং পৃথিবীর যদি বলে সেটা হচ্ছে চীনের ওয়ান প্রদেশে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।